জ্বালানি মন্ত্রী যিনি, তিনি যথেষ্ট চেষ্টা করছেন এবং সবচেয়ে বড় একটা মানে আমাদের জন্য ভালো একটা বিষয় অন্তত আমি বলবো সেটা যে সংকট যেটা আপনার জ্বালানি সংকটের পেট্রোল অকটেনের উপরে আমরা কত ভাগ নির্ভরশীল, আমাদের এলএনজি তারপরে আপনার ডিজেল, সেটাই কিন্তু ম্যাক্সিমাম। সেখানে কিন্তু কোনো হাহাকার বা কোনো সংকটের বিষয় আসছে না। ভিজিবল কোনটা, এই যে আমরা বললাম যে পেট্রোল পাম্প লাইন, এটা কিন্তু কত ভাগ মানে কনজিউম করি আমরা আমাদের দেশের লোকজন, কিন্তু এটা যখন দেখা যায় তখনই কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার বিষয়টা আছে। এই যে অনিয়ম বা এই যে মজুতদারি হোর্ডিং করা, এটার জন্য তো জ্বালানি মন্ত্রী কিন্তু দায়ী না। আমাদের জন্য আমি বলছি এটাও কিন্তু একটা সংকট, পারসেপশন পাবলিকের, যে বলবে যে সরকার এটা আপনার দমন করতে ব্যর্থ হয়েছে, বা এই যে সুষ্ঠু পরিচালনা করা, যেটা এই যে তেল যে মানুষ বাড়িতে পর্যন্ত দেখা গেছে যে মজুদ করছে, যে আমাদের মানসিকতাটা খুব বাজে। আমরা কি করি, যে বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম যে গণবিরোধী বাজেট মানি না, আগের দিন বাজেট দেবার আগেই, মানে স্বৈরাচারের সময়কার কথা আমি বলছি, 90 দশকের আগে, যে গণবিরোধী বাজেট মানি না, কি এলো আমরা জানি না। দেখা গেছে আমি একটা কথা বলি যে বাজেটে যেই জিনিসটা দাম কমানো হয় সেটাও দেখা গেছে যে বাড়িয়ে দেন ব্যবসায়ীরা, আবার বাজেটের মধ্যে যেটা বেড়ে যায় পরবর্তীতে বাড়ার পর আবার যখন কমানো হয়, কিন্তু আপনার ব্যবসায়ীরা যেটা বাড়িয়েছে সেটা আর কখনো কোনোদিন কমে না। এটা আমাদের দেশের মানসিকতা, এই মানসিকতাটা পরিহার করা উচিত। এখন আইন প্রয়োগকারী সংস্থা আছেন, জেলা প্রশাসন আছেন, তারা আপনার এই যে কারা মজুদ করছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, এখন যেটা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে তাদের বিরুদ্ধে যারা এই কালোবাজারি যারা মজুদ করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমার কথা হচ্ছে প্রিভেন্টিভ মেজারটা আগেই নেওয়া উচিত ছিল, যে এ ধরনের ঘটনাগুলো ঘটতে পারে, কারণ আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে সবসময়। এই যে 30টির উপরে জাহাজ এক একটা 20,000 25,000 টন করে আপনার জ্বালানি তেল নিয়ে আসছেন, এখনও বন্দরে আছেন বা আরও আছে। তারপর আপনার স্ট্রেইট অফ হরমুজ, ইরান বলেছে যে বাংলাদেশ কোনো বাধা বিপত্তি ছাড়া তাদের তেলের যে পরিবহন সেটা আপনার বিঘ্নিত হবে না। তাহলে সেদিক থেকে আমরা তো এই বিষয়টা আমরা অন্তত অ্যাটলিস্ট যেটা আমাদের ভিজিবল, যে রাস্তায় যেটা হচ্ছে, যে পেট্রোল অকটেন বাইক গাড়ি বলেন সমস্ত কিছুর লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখছে, এই যে একটা দুর্ভোগ, এটা যখন মানুষের আপনার দেখেন, চোখে দেখেন, তখনই কিন্তু একটা উদ্বেগের বিষয়, একটা উৎকণ্ঠার বিষয়, যে সরকার এই পরিবেশ পরিস্থিতিটা সামাল দিতে পারছে না। এটা একটা এম্বারেসিং। ব্যাংককেও কিন্তু আপনার লাইন, ইন্ডিয়া তো পেট্রোল পাম্পের লাইন, সেখানেও কিন্তু মানুষের মধ্যে একটা হতাশা আছে, উদ্বেগ উৎকণ্ঠা আছে। কিন্তু দেখা গেছে এই সামান্য জিনিসটা, যে আইন প্রয়োগকারী সংস্থা কঠোরভাবে যদি এই বিষয়গুলো আপনার দেখভাল করেন, জেলা প্রশাসন যদি দেখভাল করেন, তাহলে এটা খুব সহজেই আপনার দমন করা সম্ভব। এটা একটা বিষয়। দ্বিতীয় যে কথাটা আসছেন, যে এখন তো রেমিটেন্স আসছে অনেক, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিগত আওয়ামী ফ্যাসিস্টের সময় আপনার দেখা গেছে যে ব্যাংক লুটপাট হয়, টাকা বিদেশ থেকে চলে যায়, অনেক শ্রমিকরা আপনার মধ্যপ্রাচ্য বলেন, ইভেন আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বলেন, আমেরিকায় বলেন, যেখানে আমাদের শ্রমবাজার আছে, শ্রমিকরা আছেন, এমপ্লয়িরা আছেন, স্কিল হাই স্কিল আপনার কম স্কিল, তারা যে টাকা পয়সা পাঠাতেন সেটা কমে গিয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা বেড়েছে। আমি মনে করি যে এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত, এখন হয়তো আরও বাড়বে। মানুষের আস্থা যখন ফেরত আসে তখনই সে প্রক্রিয়াটা আপনার অব্যাহত থাকে এবং ঊর্ধ্বমুখী হতে থাকে। কিন্তু প্রবলেমটা দু জায়গাতে, মূল বিষয়টা হচ্ছে যে মধ্যপ্রাচ্যতে আমাদের শ্রমবাজার বেশিরভাগ আমাদের রেমিটেন্স আসে 70% আসে কিন্তু এই যে গালফ কান্ট্রিগুলোতে। সেখানে যে ধরনের আপনার অবস্থা তৈরি হয়েছে, যেমন ইরান, যে সমস্ত দেশগুলো মুসলিম কান্ট্রিগুলো, গালফ কান্ট্রিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের বেস ইউজ করার জন্য দিয়েছে, সে সমস্ত জায়গায় হামলা করছে, সৌদি আরবে করেছে, কাতারে করছে, অন্যান্য জায়গায়ও করছে। তো সে জায়গাতে আপনার এ ধরনের অবস্থা তৈরি হলে আমাদের শ্রমিকদের জন্য উদ্বেগের বিষয়টা হচ্ছে তারা তাদের কর্ম হারাবেন, কারো কারো কর্মক্ষেত্র আপনার ধ্বংস হয়ে যাবে, কোনো কোনো কোম্পানি আপনার ওয়াইন্ডিং আপনি চলে যাবে। ও ধরনের একটা অবস্থা যদি তৈরি হয়, তখন দেখা গেছে যে আমরা যেমন শ্রমবাজার হারাবো, শ্রমিকরা দেশে ফেরত আসবেন, সে বেকারত্বের যে অভিশাপ সেটা দেখা গেছে আবার আমাদের অর্থনীতির উপরে একটা বড় চাপ তৈরি করবে। আর যেটা হচ্ছে রেমিটেন্স, যেটা সেটা তো তখন আর আসছে না। এটার জন্য অন্য বিষয়টা আছে যে আপনাকে স্কিল্ড ওয়ার্কার তৈরি করতে হবে, হাই স্কিল্ড। আমি মনে করি যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং নার্সিং। আপৎকালীন সংকট উত্তরণের পরিকল্পনা কি? আমি আপৎকালীন সংকট, এখানে তো আমার তো কন্ট্রিবিউট করার কিছু নাই। এই যুদ্ধ পরিস্থিতি এখন যা আছে, দেখেন চায়নার কথা বলেন, রাশিয়ার কথা বলেন, কোরিয়ার কথা, নর্থ কোরিয়ার কথা বলেন, তারা যে আপনার ইরানকে সহযোগিতা করছে না বা আগামীতে করবে না,
তার তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে দেখা গেছে সেটা একটা দীর্ঘস্থায়ী অবস্থা তৈরি করবে এবং সংকট মনে করেন যে আরও বেশি বাড়বে। সেই সংকট যে আমার হয়তো জ্বালানি সংকট থাকলো না, কথার কথা বলছি, কিন্তু অন্যান্য বিষয় তো এই মধ্যপ্রাচ্য এই পরিস্থিতির জন্য ইরান এবং ইসরায়েল আমেরিকান আপনার এই যুদ্ধাবস্থার জন্যে আমরা তো বিভিন্নভাবে অন্যান্য অনেক জিনিসেরও কিন্তু দাম একটা সময় দেখা গেছে বেড়ে যাবে। আমাদেরকে অনেক কিছু কাঁচামাল আনতে হয়,